ওই মহাজোট হোক কি আর ইন্ডির পিন্ডি জোট হোক, তা আমাদের ওই ইন্ডির পিন্ডি চটকে তো আর লাভ নেই। মানে জঙ্গলের থেকেও খারাপ অবস্থা ছিল সেই বিহার। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই বিহারে মদ অব্দি নিষিদ্ধ। আরে बंगाल से आए हो दीदी का बंगाल, ওই হাম্বা হাম্বা রুম্বা রুম্বা দুম্বা দুম্বা এগুলো শুনতে হচ্ছে। পদের তো একটা গরিমা আছে, ওই মুখ্যমন্ত্রীর পদ বা ওই চেয়ারটার তো একটা গরিমা আছে। আজকে আমাদের মাথা কোথায় হেট হয়ে গেছে। দিনরাতে আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দিদি, এই যে বিহারে মহাজোটের একেবারে ভরাডুবি, কি বলবেন? ওই মহাজোট হোক কি আর ইন্ডির পিন্ডি জোট হোক, তা আমাদের ওই ইন্ডির পিন্ডি চটকে তো আর লাভ নেই। কারণ আজকে যেটা দেখলাম যে বিহারে মহিলারা হাত তুলে আশীর্বাদ করেছে। আজকে তারা কিন্তু কোনো প্রলোভন বা ভাতার দিকে যায়নি। সেই জন্যই কিন্তু আজকে তারা সর্বাগ্রে দেখেছে যে রাজ্যের সার্বিক উন্নতি ও মহিলারা, ওখানকার মহিলারা কিভাবে নিরাপত্তা পায় বা সব কিছু সার্বিক দিকটা দেখেই কিন্তু আজকে তারা হাত তুলে দুহাত তুলে আগেবারও যেরকম আশীর্বাদ করেছিল এবারেও করেছে। আর এবারে তো আমাদের অ্যাবসলিউট মেজরিটি। তাহলে সেই জন্য আগে তো তোমাদের মাধ্যমে বিহারের সকল মানে মা বোনেদের, আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদের মা বোনেদের তরফ থেকে একদম হাত জোর করে প্রণাম, শত কোটি প্রণাম। কারণ যেটা বিহার বুঝতে পেরেছে, আশা করি বাংলা বুঝতে পেরেছে, পশ্চিমবাংলা। কারণ আর আমাদের আর উপায় নেই। আমাদের নারীদের, পশ্চিমবঙ্গের মহিলাদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কারণ এখানে নারী শিক্ষা শিক্ষা একটা প্রহসন মাত্র, একটা হাস্যকর শব্দ মাত্র। তো এখানে আমরা এসব কিছুই পাই না। তার উপরন্ত পশ্চিমবঙ্গের নারীদের নাকি নিদান শুনতে হচ্ছে কি, যে 8টার পর বাইরে বেরোবে না। মানে বাইরে বেরোলে তুমি ধর্ষিতা হবে, এটা তোমার দোষ, তুমি কেন বেরিয়েছো 8টার পর। আজকে এর জন্য আমরা শিক্ষিত হয়েছি, এর জন্য তো আজকে আমরা শিক্ষিত হইনি। আজকে আমরাও, একটা পুরুষ যেরকম ভাবে পড়াশোনা করছে, তার মা বাবা তাকে যেমন কষ্ট করে বড় করে দাঁড় করিয়েছে, একটা শিশুকন্যাকেও প্রথম দিন থেকে তার মা বাবা সেরকম কষ্ট করে বড় করে দাঁড় করায়। তার উপরন্ত আমাদের এখানে মহিলা মুখ্যমন্ত্রী, যাকে পেয়ে আমরা 2011-তে দেই করে নেচেছিলাম যে না, মহিলা হয়েছে, মহিলা হয়ে মহিলার কষ্ট বুঝবে। কিন্তু না, কি দেখলাম, তিনি নারীর কলঙ্ক, তিনি মহিলার নামের কলঙ্ক, মমতার নামটার কলঙ্ক। আজকে সেই মমতাময়ী হয়ে এসে আজকে আমাদের পশ্চিমবঙ্গকে শেষ করে দিল, পশ্চিমবঙ্গের নারীদের ভোগ্যপণ্যে পরিণত করলো। আজকে তারা নারীরা, পশ্চিমবঙ্গের মেয়েরা, আজকে বাংলার মেয়ে তো সে একা না। আর বাংলা ওরকম মেয়েকে চায় না, ওরকম ডাইনেবুড়িকে বাংলা চায় না। বাংলা চায় রিচা ঘোষকে, বাংলা চায় বুলা চৌধুরীকে, বাংলা চায় ঝুলন গোস্বামীকে। তো এরকম ডাইনি বুড়িকে বাংলা চায় না। আজকে শেষ করে দিল বাংলাকে, বাঙালির অস্মিতাকে। আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। আজকে ভারতবর্ষের সব থেকে নটোরিয়াস রাজ্য ছিল বিহার। কারণ সেখানে বিকেল 4টের পর মেয়েরা তো দূর, ছেলেরা অব্দি বাড়ি থেকে বেরোতো না। খুন ডাকাতি রাহাজানি অপহরণ থেকে শুরু করে কি না হতো না এক সময় বিহারে। মানে জঙ্গলের থেকেও খারাপ অবস্থা ছিল সেই বিহার। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই বিহারে মদ অব্দি নিষিদ্ধ। আর হাস্যকর জিনিস দেখো, এই পশ্চিমবঙ্গ সরকারটাই চলছে মদের টাকায়। ওনারা ইনসিস্ট করছে যুব সমাজকে যে মদ খাও, তবে তো আমার সরকারের রেভিনিউ জেনারেট হবে। এই তো অবস্থা করে এনে দাঁড় করিয়েছে। আর পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যারা বাইরে পড়তে যাচ্ছে, আজকে আমরা আগে যখন আমরা পশ্চিমবঙ্গ থেকে বাইরে যেতাম ঘুরতে, আমরা সমাদৃত হতাম সর্বক্ষেত্রে। আরে বাঙ্গাল সে আয়ে, কারণ আমাদের রিচ কালচার মানে সংস্কৃতি সব কিছুতে আমরা মানে মাথা উঁচু করে বাইরে স্টেটে যেতাম, গর্ব করে বলতাম হ্যাঁ আমি বাঙালি। সেইভাবেই আমরা সমাদৃত হতাম। আর আজকে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে ব্যাঙ্গালোর, দিল্লি, পুনে যেখানেই যাচ্ছে না কেন খিল্লির পাত্র হচ্ছে। আরে বাঙ্গাল সে আয়ে হো দিদি কা বাঙ্গাল, ওই হাম্বা হাম্বা রুম্বা রুম্বা দুম্বা দুম্বা এগুলো শুনতে হচ্ছে। এটা আমাদের লজ্জা না? ওনার কোনো লাজ লজ্জা চোখ চামড়া কিচ্ছু নেই। উনি হতে পারেন কলতলার, কিন্তু ওই যে পদের তো একটা গরিমা আছে, ওই মুখ্যমন্ত্রীর পদ বা ওই চেয়ারটার তো একটা গরিমা আছে। আজকে আমাদের মাথা কোথায় হেট হয়ে গেছে। তারপর আজকে আমরা কি দেখলাম, ওরে বাবা, ওনার নাকি বড় স্ট্র্যাটেজি মেকার, হ্যাঁ, তাকে নাকি চাণক্য আখ্যা দেওয়া হয়েছিল। কি হলো ওনার চাণক্যগিরি? কি সব শেষ হয়ে গেল? সব ঢুকে গেল ওনার চাণক্যগিরি? ওনার চাণক্যগিরি চললো না।
ওই জন্য কি দুটো ভোটার কার্ড করে রেখেছিল, যদি ওদিকে শিখে ছিঁড়ে যেত তাহলে ওদিকে ডাইভ দিতে, এবার ওদিকে শিখে ছিঁড়লো না, এবার এদিকে আসবে তল্পি তল্পা নিয়ে। পশ্চিমবঙ্গের বাসীকে তোমাদের মাধ্যমে প্রশ্ন, মেনে নেবে তো এবার? এখনই কি মানুষ এই পিকের ওপর ভরসা করবো, এই পাকা কলার ওপর? পাকা কলার ওপর আর ভরসা হবে মানুষের? সে যেগুলো বলবে এখনো মানুষ সেগুলো খাবে, আশা করি এরপর আর খাবে না। কলা পচে গেলে, পেকে গেলে যেমন গ্যাদগ্যাদে হয়ে যায়, ওই পিকেও সেরকম গ্যাদগ্যাদে হয়ে গেছে, ওর আর কোনো প্রাসঙ্গিকতা নেই। বিহারে প্রথম এসআইআর হলো, সেই এসআইআর নিয়ে দেখেছি কি ধরনের নানা প্রশ্ন, বিরোধীরা একেবারে উত্তাল হয়ে গেছিল। তারপরে দেখলাম নির্বাচন, এবং নির্বাচনের ফল এত ভালো, আপনাদের দিকেও গেল, কি বলবেন এত ভালো ফল এসআইআর এর পরে প্রথম নির্বাচন? এই এসআইআর তো একটা ইম্প্যাক্ট অবশ্যই আছে, আর এসআইআর তো এমন কিছু নতুন জিনিস আছে হঠাৎ করে মাটি ফুঁড়ে বেরিয়ে এসছে। জনগণনা কি আমরা কেউ চাই না? তুমি চাও না, না আমি চাই না। আজকে প্রত্যেকটা দেশের জনগণনা তো হওয়া উচিত, আর রাজ্যেরও। সবকিছু সিস্টেমে তো রাজ্যেরও তো আছে, আমি মানলাম। আমি যদি আমার রাজ্যের ভালো চাই, যদি প্রধানমন্ত্রী কোনো কিছু করতে ব্যর্থ হয় বা কিছু হয়, তো আজকে রাজ্য সরকারেরও তো দায়িত্ব সেটা তাকে বলে দেওয়া, বুঝিয়ে দেওয়া। তাহলে কই একবারও তো এই রাজ্য থেকে ইনিশিয়েটিভ নিয়ে বলা হয়নি যে কেন এই রাজ্যে জনগণনা হচ্ছে না? তাহলে বোঝো, ব্যাপারটা বোঝো, কারণ জনগণনা হলেই তো আসল সত্যটা বাইরে এসে যাবে। আর সত্যি যদি আমরা সেই আঙ্গিকেই কথা বলতে যাই, আজকে তো মাননীয়ার ফুটস্টেপেই আমরা হাঁটছি। উনি একদিন রেলে নেমে কাগজ ছুঁড়ে স্পিকারের ওপর কেঁদে ভাসিয়ে পেয়েছিল না শাড়ির আঁচল, যে এই অনুপ্রবেশ ঘটিয়ে পশ্চিমবঙ্গ বারুদের স্তূপ হয়ে গেছে, পশ্চিমবঙ্গ অনুপ্রবেশ ঘটিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, পশ্চিমবঙ্গকে বাঁচানো যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। এ তো সেই মমতা ব্যানার্জি যে নাকি এককালে বিরোধী দলনেত্রী হয়ে এই এসআইআর চেয়েছিল, জনগণনা চেয়েছিল, আর এই অনুপ্রবেশকারী বিরুদ্ধে কথা বলেছিল, যাতে অনুপ্রবেশ কেন হচ্ছে তখন রাজ্য সরকারকে বিধেছিল সে। আজকে আমরা সেই দোরগোড়াতেই দাঁড়িয়ে সেই কাজটাই আমরা করছি, সেই কার্বলিক অ্যাসিডটাই আমরা দিচ্ছি। ওনার যে অতৃপ্ত আত্মার মতো ওনার যে মনোকামনা ছিল, উনি যেটা করে উঠতে পারেননি, সেটা আমরা করে দিচ্ছি ওনাকে। তো ওনার অসুবিধা কোথায়? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এখন এসআইআর চলছে, এরপরেই নির্বাচন। এসআইআর চলছে, তোমাদের মাধ্যমে দুটো তিনটে জিনিস একটু তুলে ধরতে চাইবো। যে অনেক জায়গায় বিএলওদের দেখছি তারা কিন্তু এই আঞ্চলিক দলের ক্যাডারদের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, ফলে দেখছি তারা এক্সট্রা ডিউটি করছে। রাত্রি 11টা 12টা অবধি দেখছি অনেক পাড়ায় ক্যাম্প হয়েছে, এসআইআর ক্যাম্প, সেই ক্যাম্পে বসে দেখছি তারা 11টা 12টা অবধি ফর্ম ফিল আপ করছে। ঠিক আছে, এবার যখন ফর্মটা নিতে যাবার ব্যাপার থাকে, তখন এই আঞ্চলিক দলে ক্যাডারদেরই বলে দিচ্ছে যে ভাই ফর্মগুলো কালেক্ট করে নিয়ে আসো। কেন? বিএলওর দায়িত্বটা এটা না, বিএলওর এটা একদম দায়িত্ব না। বিএলওর দায়িত্ব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেবে, এবং কালেকশনের সময় ফর্ম, বিএলওর কিন্তু স্ট্যাম্প, সাইন, এবং বিএলওরা যে কার্ডটা হোল্ড করছে সেখানে একটা স্ক্যানারও আছে, সেটাকে আমরা স্ক্যান করতে পারি। বিএলওর একটা নাম্বার আছে, ফোন নাম্বার তো ফর্মেই আছে, সেই নাম্বার দিয়ে যাতে যদি ভবিষ্যতে কোনো রকম প্রবলেম হয় তাহলে সেই বিএলওকে আমরা ধরতে পারবো, বা নির্বাচন কমিশনে বিএলওর থেকে জবাবদিহি চাইতে পারবে। সেই জায়গায় আমি সব বিএলওরা বলবো না, অনেক বিএলও আছে নিষ্ঠাভাবে নিজের কাজ করছে, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। সব কিছু সামলে এত ধমক চমক চোখ রাঙানির পরও তারা খুব সুন্দরভাবে কাজ করছে। কিন্তু কিছু কিছু আছে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট তারা টিএমসির ক্যাডার, ডাইরেক্ট তারা এই আঞ্চলিক দলের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছে। তাহলে তারা যখন বিএলও হয়েছে তারাই কিন্তু এই চালাকিগুলো করছে। এইগুলোকে আমাদের, তোমাদের মাধ্যমে বলা, আমাদের প্রত্যেককে আটকাতে হবে। বিএলও বাদ দিয়ে যদি আমাদের বাড়িতে অন্য কেউ আসে, হ্যাঁ সাপোর্টিং বিএলও এর সাথে এলো, 4টে পার্টিরই প্রতিনিধি থাকলো, সেটা আলাদা ব্যাপার। প্রতিনিধির কিন্তু কোনো ক্ষমতা নেই আমার ফর্ম টাচ করা, ওনারা শুধু আসবে আমাদের সাথে, একটা বিএলওর সাথে আসবে, সাথে থাকবে, কিন্তু কোনো নাগরিকের ফর্ম টাচ করার ক্ষমতা কোনো পার্টির প্রতিনিধিদের নেই। এটা প্রথম কিন্তু আমাদের বুঝতে হবে। আর ওরকম ক্যাম্প করে কোথাও কিন্তু বলে দেওয়া হয়নি যে সেখানে ফর্ম ফিল আপ হবে, ফর্মটা সম্পূর্ণ আমরা ফিল আপ করবো, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা ফিল আপ করবে না। সেটা যদি কেউ ছবি তুলে বলে দেয় বা কমপ্লেন করে দেয়, আপনারা নিজেরাই দেখছেন, হয়তো বুঝতে পারছেন যে চোখের সামনে এটা ঠিক হচ্ছে না, আপনারা কমপ্লেন করুন, কমপ্লেন নাম্বার দেওয়া আছে, সেখানে বিএলওদের এগেনস্টে কমপ্লেন করুন। আর এবং তৃতীয়ত আর লাস্ট হচ্ছে ফর্ম ফিল আপ অবশ্যই বিএলওরা করতে যাবে,
ওই একটা তৃণমূলের ক্যাডারকে পাঠিয়ে দিল, পাড়ার একটা ছোকরাকে পাঠিয়ে দিল, সে করে চলবে না। এই যে বিহারের এই যে ফলাফল, তারপরে 26-এ পশ্চিমবঙ্গের ভোট, তো কতটা উজ্জীবিত করছে আপনাদের? আজকে শুধু সেটা না, আজকে পশ্চিমবঙ্গ না, আজকে যে কটা রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে সেটা দেখার পর রাজ্যবাসী কিন্তু প্রচন্ড উদ্ভূত, তারা কিন্তু প্রচন্ড উজ্জীবিত। কিন্তু আজকে বললাম না, আজকে আমরা ওই একটা জায়গায় পিছিয়ে গেছি, বিজেপি কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটটা করতে চেয়েছিল। আমরা কিন্তু সেই শিক্ষায় কিন্তু শিক্ষিত। আমাদের নেতারা কখনো বলেনি যে ধমক চমক দিয়ে মার ধার করে লুট করে করো, যে না সময় লাগুক, সময় লাগবে, একটা জং ধরা দরজাকে ভাঙতে তো সময় লাগবে, সময় লাগে, সেরকম হয়তো আমাদেরও সময় লাগবে। কিন্তু ওই যে 2,30,00,000 মানুষের আশীর্বাদ, আশা, ভরসা, বিশ্বাস, ভালোবাসা, সেটা কোনো মতেই আমরা ভঙ্গ করতে পারবো না। আগামী দিনে সময় আসছে, আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আসছে পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গ আজকে বিহার যা দেখালো, সেই পথে পশ্চিমবঙ্গে হেঁটে পশ্চিমবঙ্গ গেরুয়াময় হবে। নরেন্দ্র মোদীর যে ইমেজের সামনে কি একেবারে বিরোধীদের যে পুরো নেতৃত্ব, তারা ব্যর্থ এবং অদৃশ্য হয়ে গেল বলে? কে আছে বলতো মোদিজির সামনে ওরকম একটা পাওয়ারফুল ক্যারেক্টার? কে আছে? সব তো চোর উচাক্কা ভর্তি, উঠাই গিরা ভর্তি, কোনো তুলনাই আসে না। মানে গোবরে আর চাঁদে কি কোনো তুলনা হয়? হয় না তো। তাহলে কার সাথে কার তুলনা করছো? ওরা নিজেদের পিন্ডি এখন বসে বসে ঘাটে বসে নিজেদের পিন্ডি নিজেরা চটকে খাক, এটাই ওদের এখন একমাত্র কাজ। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.